वैध हलो পুলিশ আজকে দেশের জাতীয় ভিলেন। ভিডিও শুরু করার আগে সবার কাছ থেকে কিছুটা ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু ফুটেজ আমি ব্যবহার করেছি আননেসেসারি ভিডিওটিতে। বাংলাদেশ পুলিশ সম্বন্ধে এই পর্বটি তৈরি করার আগে এই পুলিশ ভাইয়ের কিছু কথা আমরা তার মুখ থেকেই শুনি। আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে। আজ এতগুলো মানুষ মারা গেছে। আমি একজন পুলিশ, এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম। পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি, এটা আমার অপরাধ না। আমার ভাইরা মারা গেছে, তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই, আমার বাবা কই। এগুলো মেনে নেওয়া যায় না। যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা? আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মম ভাবে মৃত্যুবরণ করতেছে, পিটিয়ে পিটিয়ে মারতেছে। এর কারণ কি? আজ আমাদের কিছু সত্যের না স্বীকৃত বড় মহলের অফিসারদের কারণে বিভিন্ন পর্যায়ে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিছে। এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসার পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই, যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করাইছে পুলিশকে দিয়ে। আচ্ছা, এতগুলো পুলিশ মারা গেছে, এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে। কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে? মারা যায়নি। তারা নির্দেশ দিয়ে সরে গেছে, পুলিশকে সামনে ঠেলে দিয়ে এটা হত্যাকাণ্ড। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, কোনো কিছুই আপনাদের অজানা নেই, নতুন করে বলারও কিছু নেই। শুধু পুলিশ বাহিনীর ধ্বংসের কাহিনীটা আমি আপনাদেরকে একটু বলবো এবং এই ধ্বংসটা কত আগে থেকে শুরু হয়েছে। পুলিশ বাহিনী আমার জন্মের পর থেকে আমি যেটা দেখে আসছি সেটা হচ্ছে এই বাহিনী মানেই ঘুষ খেতে হবে, অর্থাৎ রাষ্ট্রীয় স্বীকৃতি ঘুষ। পুলিশের এসআই পদ থেকে অর্থাৎ অফিসার র্যাঙ্কে যারা কাজ করে, প্রথমে ছিল বড় দারোগা, ছোট দারোগা, মেজর দারোগা, ওসি, এসপি, এএসপি পর্যায়ে সমস্ত কিছু এদের ঘুষ খাওয়ার একটা রাষ্ট্রীয় স্বীকৃতি আমি জন্মলগ্ন থেকে দেখে এসেছি। সো এই ব্যাপারে নতুন করে আর কিছু বলার নেই। এখন বলতে চাই এই বাহিনীটা ধ্বংসের কোন পর্যায়ে পৌঁছেছে সেটা নিয়ে আমি কথা বলবো। বর্তমানে এই বাহিনীটা বাংলাদেশের ভিলেন খ্যাত উপাধি পেয়েছে, আপনারা জানেন। অতীতে আমরা যেমন দেখে এসেছি নবাব সিরাজউদ্দৌলার সময় মীর জাফর খ্যাত, যেটার নাম বিব্রতকর নাম। পাকিস্তানের সময় যেমন হানাদার বাহিনী, রাজাকার, তেমনি এই 2024 সালের বাংলাদেশের ভিলেন হচ্ছে এই পুলিশ নাম। সুতরাং এই পুলিশের পুরো ব্যবস্থাটাকেই বিলুপ্ত ঘোষণা করতে হবে। তবে দেশ চলবে কিভাবে? অবশ্যই এই বাহিনীকে সম্পূর্ণরূপে সংস্কার জরুরি। তো সেই ক্ষেত্রে অবশ্যই পুলিশের নাম চেঞ্জ করতে হবে, অর্থাৎ পুলিশ তো নাম থাকবে না। পুলিশ নাম থাকলে তো কেউ পুলিশে জয়েন করতে চাবে না, চাকরি করতে চাবে না, কারণ পুলিশ মানে তো এখন বর্তমানে একটা গালি এবং ধিক্কার, থুতু ফেলবে পাশ দিয়ে গেলে। ইতিহাসের পাতায় লেখা থাকবে পুলিশের এই কর্মকাণ্ড, এত হত্যার পিছনে দায় দায়িত্ব, এই নৃশংস কাহিনী, এই ফুটেজ যুগ যুগ আর্কাইভ হয়ে থাকবে। সুতরাং এখান থেকে তো আমাদের বের হতে হবে। তো বের হওয়ার উপায় হচ্ছে বাংলাদেশ পাবলিক সিকিউরিটি ফোর্স বা যে কোনো একটা নাম দিয়ে এই বাহিনীর ইউনিফর্ম বিলুপ্ত করতে হবে। এই ইউনিফর্ম থাকবে না। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আমার পরিচিত অনেক পুলিশে জব করে এরকম রয়েছে, তারা কিন্তু তাদের ইউনিফর্ম লুকিয়ে ফেলেছে। এবং তাই না, শুধু তাই বলবো কেন, আজকে দেখুন সদ্য বিদায়ী পুলিশ প্রধান কিন্তু যে ভিডিও স্টেটমেন্টটি দিয়েছে, তিনি কিন্তু তার ইউনিফর্মটা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি। উনি কিন্তু সিম্পল একটা ড্রেসে আমাদের কাছে যে স্টেটমেন্টটা পাঠিয়েছে সেটা একটা সাধারণ ড্রেসে। সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাসমূহে যাতে আক্রমণের ঘটনা সংঘটিত না হয় সেজন্য সকলকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। যেহেতু পুলিশ প্রধান নতুন নিয়োগ হয়েছে,
নতুন পুলিশ প্রধানের দায়িত্ব একজনকে দেওয়া হয়েছে, তবে এই পুলিশ নাম বিকেন্দ্রীকরণ জরুরি। আপনি চিন্তা করুন, আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজন বা আপনার সন্তান যদি কেউ পুলিশের চাকরি করে থাকে, আপনি কি তার পরিচয় বহন করতে পারবেন এরপর থেকে? নিশ্চয় পারবেন না, বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন। সুতরাং নামটা চেঞ্জ করাটা একদমই ম্যান্ডেটরি। এবার আসুন, শুধু নাম চেঞ্জ করলেই হবে না, ইউনিফর্ম চেঞ্জ করতে হবে এবং সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে হবে। আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দিবে তাদের সহপাঠীদের কাছে যে আমার বাবা একজন পুলিশ? কিভাবে পরিচয় দিবে? সিসি করবে? আমি তো বেঁচে আছি, তারা মারা গেছে কি নির্মম ভাবে মারা গেছে। পুলিশ ডিপার্টমেন্টে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। আমি পুলিশ হয়ে আমার কোনো কাজের জন্য আমাকে অর্থ দিতে হয়, টাকা দিতে হয়। এতে নির্লজ্জতার কি 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 করবো আমি? একজন পুলিশ, সাধারণ পুলিশের কনস্টেবলের মুখ থেকেই তো শুনলেন যে পুলিশ ডিপার্টমেন্টটা কোনো টাকা ছাড়া, এই আমাদের যে পুলিশের থানাগুলি, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ তো একদিনে হয় না। আসলে একদিনের ক্ষোভ না, কিন্তু এই পুলিশ বাহিনীর উপরে যে আক্রমণ হচ্ছে, অবশ্যই কোনো ধরনের সহিংসতা, আক্রমণ আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, আমি দেখতেও পারি না। এগুলা আমার অনেক মানে হৃদয় রক্তক্ষরণ হয়। একজনকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে বা ধ্বংস করে দেওয়া হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, এইগুলো আসলে আমাদের কারোরই কিন্তু এইটা ভালো লাগার ব্যাপারটা না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই বাহিনীটার পরিণতি কেন এমন হলো? এমনটি তো হওয়ার কথা ছিল না। এখন এই যে পুলিশ বাহিনীর মনিটরিং সেলে একটা ঘুষের অভিযোগ যদি কারোর পাওয়া যায়, তাহলে সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং তাকে আইনের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অর্থাৎ পুলিশ বাহিনী তো থাকবে না, যে বাহিনী পরে পুনর্গঠন হবে এই বাহিনী, এটা আমাদের করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মনিটরিং সেল থাকবে। এবং আপনি একটা কথা চিন্তা করুন, এই বাহিনীটা ধ্বংসের পিছনে অনেক কারণ রয়েছে, সেটা বলতে গেলে বলে শেষ করার মতো না। কারণ এই বাহিনী, আপনি চিন্তা করুন, পুলিশ বাহিনীর এসআই থেকে শুরু করে আপনি যদি বড় অফিসার দেখেন, বেনজিরকে দেখেন, কত হাজার হাজার কোটি টাকার সম্পদ কামিয়েছে। একজন এসআই কে আপনি খোঁজ নিয়ে দেখেন, একজন এসআই এর যে পরিমাণ বেতন, তার যদি 10 বছর চাকরি হয়ে থাকে, তাহলে তার নামে বেনামে কত সম্পত্তি তৈরি হয়েছে। তাহলে এই যে এসআই, এসপি, ওসি, এসপি, এসপি পদ এবং উপরের অফিসার র্যাঙ্কের যারা আছে, প্রত্যেকে দুর্নীতির সাথে এমনভাবে নিমজ্জিত হয়েছে যে এটা তাদের কাছে এক ধরনের রাষ্ট্রীয় বৈধতা পেয়ে গেছে। এখান থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা একটা নতুন রাষ্ট্র কায়েম করতে যাচ্ছি, একটা নতুন শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম হবে। এই প্রত্যাশার জন্যে আমাদেরকে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রত্যেকটা সেক্টর আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস, ব্যবসায়িক খাত, অর্থনৈতিক খাত, ডেভেলপমেন্ট খাত, আইসিটি খাত, প্রত্যেকটা খাতের স্তরে স্তরে দুর্নীতিতে এমনভাবে নিমজ্জিত হয়েছে যে এইখান থেকে ব্যাপক সংস্কারের একটা প্রয়োজন রয়েছে। আমি কিন্তু এখন থেকে ধারাবাহিক প্রতিবেদন করব। আজকের এপিসোডটা পুলিশ নিয়ে করলাম, আগামী এপিসোডটা আমি বাজার ব্যবস্থা নিয়ে অবশ্যই করব, সেখানেও তথ্য প্রমাণ থাকবে। অনেক দিন থেকে কিন্তু আমি ইগনেটের কোনো পর্ব করি না। কেন করি না? আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে। সাংবাদিক মানে কিন্তু আমার ভয় নেই, কিন্তু আমার ভয় হচ্ছে আমি না থাকলে আমার পরিবারটা কোথায় যাবে। কিছুই করতে পারিনি, কারণ আমার অসংখ্য ভিডিও রেকর্ড করা আছে, কিন্তু আমি যখন সেটা এডিট করি, বাসাতে এসে এই ভিডিও পাবলিশ করা যাবে না। কেন? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল আইনে আমি গ্রেপ্তার হতে পারি, খুব গুম হয়ে যেতে পারি, পরিবারের ভয়। তাহলে আসলে কি আমরা স্বাধীন ছিলাম? আমি নিজেই তো স্বাধীনতা পাইনি। সাংবাদিকতা পেশায় থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি আস্তে আস্তে। কেন এটা হতে হলো? আমি সাহসিকতার সাথে কথা বলবো, আমি আমার স্বাধীন মতামত পেশ করব। এখানে সত্য যদি না বলি, কোনো অসত্য যদি কথা বলি, তার জন্য অবশ্যই দেশে আইন আছে। আমি যদি কোনো গুজব ছড়াই, আমি যদি তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি, তাহলে আমার শাস্তি হবে। কিন্তু আমার কাছে যদি এভিডেন্স থাকে এবং আমার কথার যদি রাইট থাকে, তাহলে কেন আমি বলতে পারবো না? অবশ্যই এখন থেকে কলম চলবে সমানে এবং ভিডিও চলবে সমানে। সাথে থাকুন, পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। এবং এই ভিডিওটা আপনি যদি আমার প্রস্তাবের সাথে একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে
ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।